টোকিও শহরটা বড্ড নিষ্ঠুর। এখানে মানুষে মানুষে ভিড় থাকলেও যেন কারোর দিকে কারো তাকানোর সময় নেই। চারপাশটা কেমন যেন এক বিষণ্ণতায় ঢাকা, আকাশ জুড়ে ঘন কালো মেঘের আনাগোনা, আর ধীরে ধীরে বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না। এই হাড় কাঁপানো ঠান্ডায় কারই বা মন চায় বিছানা ছেড়ে বের হতে, কিন্তু বাস্তবতা যে বড়ই কঠিন। আর এই বাস্তবতা যার ঘাড়ে চাপে তার তো আর আরাম করে বসে থাকার জো নেই। আমাদের গল্পের নায়ক হোদাকা, যে মাত্র কয়েকদিন আগেই নিজের বাড়িঘর ছেড়ে একা পাড়ি জমিয়েছে এই মায়াবী কিন্তু নির্মম শহর টোকিওতে। বাড়ি থেকে বের হওয়ার সময় অনেক স্বপ্ন ছিল চোখে, কিন্তু টোকিওতে এসে সে যা দেখছে তাতে তার সব স্বপ্ন যেন এক নিমিষে ফিকে হয়ে আসছে। শহরের বিশাল সব অট্টালিকা আর জাঁকজমকপূর্ণ আলো দেখে প্রথমে যতটা রোমাঞ্চিত হয়েছিল সে, এখন ঠিক ততটাই অসহায় লাগছে তার। পকেটে জমানো টাকাগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এখন সে নিরুপায়, কোনো কাজই মিলছে না। কোনো একটা ফাস্ট ফুড শপ বা ইন্টারনেটের দোকানে কোনো মতে রাত কাটিয়ে দেওয়া আর সারাটা দিন চাকরির খোঁজে ছোটাছুটি করা, এটাই হয়ে দাঁড়িয়েছে তার প্রতিদিনের রুটিন। বৃষ্টির এই রাতেও সে কোনো একটা নিরাপদ আশ্রয়ের খুঁজে পাগলের মতো ছুটছে। রাস্তার আনাচে কানাচে পুলিশের চোখে ফাঁকি দিয়ে হাঁটা যেন এখন তার কাছে এক প্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অবশেষে একটা অন্ধকার গলি খুঁজে পেল সে, সেখানেই ক্লান্ত শরীরটা এলিয়ে দেওয়ার জন্য জায়গা করে নিল। কিন্তু ভাগ্য সহায় হয় না কারোরই। সে দেখল সেখানেও একটা ছোট্ট বিড়াল খুব ক্ষুধার্ত অবস্থায় ম্যাও ম্যাও করে কাঁদছে। নিজের পেট খালি থাকলেও ওই অবলা প্রাণীটাকে দেখে হোদাকার খুবই মায়া হলো। নিজের ভাগের সামান্য খাবারটুকুও সে বিড়ালের সামনে এগিয়ে দিল, ঠিক যেন তাদের দুজনের অবস্থা একই। দুজনেই এই বিশাল শহরে বড্ড একা, বড্ড নিঃস্ব। কোনো ভবিষ্যৎ নেই, নেই কোনো ভরসা। ক্লান্তিতে চোখ বুজে আসছিল হোদাকার, কিন্তু দীর্ঘক্ষণ তো আর ঘুমানোর সুযোগ মিলল না। হঠাৎ কিছু বাজে লোকেদের হইচই আর ধাক্কাধাক্কিতে তার ঘুম ভেঙে গেল। তারা তাকে অকারণে বিরক্ত করতে লাগলো, আর এই হুড়োহুড়িতে তার আশেপাশের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এমন পরিস্থিতিতেই তার চোখে পড়ল একটা পুরনো জঞ্জালের স্তূপের ভেতর পড়ে থাকা একটা বস্তুর দিকে। কৌতূহলবশত সেটা সে তুলে নিল। ভেতরে কি? একটা পিস্তল। প্রথমে ভয় পেলেও হোদাকা ভাবল এটা হয়তো খেলনা বন্দুক, আসল হওয়া তো সম্ভব নয়। কিন্তু কেন জানি অজানা এক অস্থিরতা থেকে সে সেটা নিজের কাছেই রেখে দিল, যেন এটা তার এক অদ্ভুত লাকি চার্ম। কিন্তু কপাল কি আর পিস্তল দিয়ে বদলায়? চাকরির দরজায় বারবার কড়া নেড়েও বিফলতা ছাড়া কিছুই জুটছে না তার। পকেটের টাকা শেষ, এখন পেট ভরানোর জন্য গরম স্যুপ হয়ে দাঁড়িয়েছে তার একমাত্র সম্বল। খিদে আর হতাশায় তার শরীর যখন ভেঙে পড়ছে, তখন সে আকাশের দিকে তাকিয়ে ভাবে কেন সে এই শহরে এলো। হোদাকার চোখের সামনে তখন ভেসে ওঠে তার সেই ফেলে আসা বাড়ি, সেই পরিচিত জীবন। এখন সে এই শহরের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। হোদাকা যখন তার জীবনের এই চরম অনিশ্চয়তায় দুলছিল, ঠিক তখনই যেন ভাগ্যের চাকা কিছুটা ঘুরে গেল। তখনই তার মাথায় খেলে যায় এক অদম্য জেদ। এভাবে হেরে যাওয়ার জন্য তো সে টোকিওতে আসেনি। গভীর চিন্তায় মগ্ন থাকাকালীন হঠাৎ একটা শব্দে সে সেন্স ফিরে পেল। তাকিয়ে দেখে তার সামনে রাখা এক বক্স খাবার, যা তাকে দিয়েছে এক কিশোরী। উজ্জ্বল ডাঘর দুই চোখ, দুই পাশে বিনুনি করা লম্বা চুল, তার চেহারায় এক স্নিগ্ধ মায়া। মেয়েটা তাকে সংক্ষেপে বলল, 3 দিন ধরে কিছু খাওনি তাই না? কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার কাজে ব্যস্ত হয়ে গেল। হোদাকার কাছে সেদিন ওই এক টুকরো খাবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি। পেট ভরে খাওয়ার পর সে নতুন উদ্যমে তার জীবনের পরবর্তী ধাপ নিয়ে ভাবা শুরু করলো। তার হাতে তখনও সেই নাম কার্ডটি, যেটি তাকে টোকিও আসার সময় এক অপরিচিত ব্যক্তি দিয়েছিল। স্মৃতি হাতড়ে হোদাকা ফিরে গেল সেই ভয়ঙ্কর দিনটিতে। জাহাজের ডেকে দাঁড়িয়ে সে যখন এই বড় শহরের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই প্রকৃতির রুদ্রমূর্তি দেখা দিল। মুহূর্তের মধ্যে নীল আকাশ কালো মেঘে ঢেকে গেল। ঘূর্ণিঝড় আর উত্তাল সাগরের ঢেউ তাকে গ্রাস করতে চাইল। ঠিক যখন সে সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে নিচ্ছিল, ঠিক সেই সময় একজোড়া হাত তাকে টেনে তুলল। সেই মানুষটি ছিল সুগা, এক অদ্ভুত রহস্য, যার চালচলনও কিছুটা অদ্ভুত, কিছুটা রহস্যময়, আবার অদ্ভুতভাবে ভরসাযোগ্য। সুগা নিজেকে টোকিওর এক কোম্পানির মালিক বলে পরিচয় দিয়ে ওই নামকার্ডটি ধরিয়ে দিয়েছিল তাকে। আজ কোনো উপায়ান্তর না দেখে হোদাকা সেই ঠিকানায় গিয়ে উপস্থিত হলো। অফিসের অবস্থা দেখে প্রথমে হোদাকার মনে সন্দেহ দানা বাঁধল। এটি জিরাজীর্ণ ভূগর্ভস্থ ঘর, যাকে অফিস বলা চলে কিনা সন্দেহ। কিন্তু টোকিওর এই নিষ্ঠুর শহরে তার আর যাওয়ার জায়গা কোথায়? ভেতরে ঢুকে দেখলো কেউ নেই, শুধু এক তরুণী আরামে ঘুমিয়ে আছে। তাকে দেখে তরুণীটি চমকে উঠল, কিন্তু মুহূর্তেই তার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল।
সে নিজেকে পরিচয় দিল নাতসুমি হিসেবে, সুগার সহকারী সে। খানিক বাদে সুগা নিজেই সেখানে হাজির হলো। হোদাকাকে দেখে তার চোখে কোনো বিস্ময় ছিল না, যেন সে আগে থেকেই জানতো ছেলেটা ফিরে আসবে। কোনো ভূমিকা ছাড়াই সুগা তাকে কাজের প্রস্তাব দিল। তাদের কাজ হলো অদ্ভুত সব রহস্য নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকা বের করার ভবিষ্যৎবাণী, এলিয়েন, রহস্যময় ঝড় আর জাদুর ছোঁয়া লেগে থাকা গল্প। হোদাকা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাজি হলো। তার জীবনটা এখন পুরোপুরি বদলে গেছে। সারাদিনের ব্যস্ততা, লেখালেখি, ইন্টারভিউ নেওয়া, তথ্যের উৎস খোঁজা, এমনকি সুগার বাড়ির যাবতীয় কাজও তাকেই সামলাতে হয়। এক কথায় সে যেন এখানে এক কৃতদাস। তবুও হোদাকা মুখ ফুটে কিছু বলে না, কারণ এই নির্মম শহরের ঠান্ডা বাতাস আর একাকিত্বের চেয়ে এই জরাজীর্ণ অফিসটা তার কাছে অনেক বেশি উষ্ণ। অন্তত এখানে সে অভুক্ত নয়, আর তাকে বোঝার মতো কেউ একজন তো আছে। ধীরে ধীরে হোদাকার রহস্যময় এই কাজগুলোর সাথে মানিয়ে নিতে শুরু করলো। আজ তাদের আলোচনার বিষয় সানশাইন গার্ল। লোককথা অনুযায়ী এমন এক কিশোরী আছে যে নিজের ইচ্ছা মতো আকাশ পরিষ্কার করতে পারে। নাতসুমির বাইকে চড়ে তারা শহর জুড়ে ঘুরতে লাগলো। কিশোর থেকে শুরু করে আবহাওয়া অফিসের কর্মকর্তা, এমনকি জ্যোতিষীদের কাছেও সে তাদের খোঁজের কথা জানালো। এই পৃথিবীতে সাধারণ মানুষ ছাড়াও কিছু অলৌকিক শক্তির মানুষ আছে। তারা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে চলে, কিন্তু এই শক্তির বিনিময়ে চড়া মাসুল দিতে হয়। প্রকৃতির বিরুদ্ধাচরণ তো আর সস্তায় হয় না। হোদাকা এসব কথা শুনে মনে মনে ভাবলো এসব নিছকই বানানো গল্প, কিন্তু মনের গহীনে সে কোথাও বুঝতে পারছিল এই বিশাল মেঘের আড়ালে হয়তো এমন এক জগৎ আছে যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তার টোকিও জীবন এখন আর আগের মতো নয়। অদ্ভুত সব রহস্য আর স্বপ্নের জাল তাকে ঘিরে ধরেছে। টোকিও শহরটি যে তার মনে অনেক আগেই জায়গা করে নিয়েছে তা সে বুঝতে পারেনি। টোকিও শহরটা আদতে খারাপ নয়, আসলে এখানকার মানুষগুলো বড্ড বেশি ব্যস্ত, খুব বেশি যান্ত্রিক। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সবাই কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। কিন্তু এই নিষ্ঠুর শহরের ভিড়েই হোদাকার জীবনটা যেন নতুন মোড় নিতে শুরু করলো। সে ইন্টারনেটের দোকানে পাওয়া সেই ছোট্ট বিড়ালটাকে এখন পরম যত্নে নিজের সাথেই রেখেছে। একা শহরের এই লড়াইয়ে ওটাই এখন তার একমাত্র সঙ্গী। তবে একদিন সকালে কাজের তাগিদে হন্তদন্ত হয়ে যাওয়ার সময় হোদাকার নজরে এলো এক অদ্ভুত দৃশ্য। ঝুমবৃষ্টির মধ্যে একটা মেয়েকে ঘিরে ধরেছে একদল উচ্ছৃঙ্খল যুবক। তাদের মধ্যেই সেই অমানুষগুলো আছে যারা সেদিন হোদাকাকে অকারণে হেনস্থা করছিল। সে দেখলো মেয়েটা আর কেউ নয়, সেই ফাস্টফুড শপের কর্মচারী যে কয়েকদিন আগে হোদাকাকে এক বক্স খাবার দিয়েছিল। পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল মেয়েটিকে জোর করে তারা যেন কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হোদাকা আর চুপ থাকতে পারল না। সব ভয় ঝেড়ে ফেলে সে দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরলো এবং তাকে টেনে সেখান থেকে পালাতে চাইল, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। দুজনে বেশি দূর এগোতে পারল না, ধরা পড়ে গেল তাদের হাতেই। হোদাকাকে মাটিতে ফেলে অমানুষের মতো মারতে শুরু করলো সেই ছেলেপেলেরা। নিজের অস্তিত্ব বাঁচানোর তাগিদে হোদাকা দিশেহারা হয়ে পকেট থেকে সেই পিস্তলটি বের করে ফেলল। সে তো চেয়েছিল শুধু ওদের ভয় দেখাতে, কিন্তু আঙুলের চাপে পিস্তল থেকে বেরিয়ে এলো এক বিকট গর্জন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও আওয়াজে চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। পিস্তলটা যে আসল তা বুঝতে কারো বাকি রইল না। মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে গেল। মেয়েটি সবার আগে সম্ভিত ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই হোদাকার হাত ধরে আবারও দৌড় দিল। প্রাণপণ দৌড়ে তারা আশ্রয় নিল এক পরিত্যক্ত অট্টালিকার অন্ধকার কোণে। বৃষ্টির শব্দ ছাড়া আশেপাশে আর কোনো শব্দ নেই। শরীর কাঁপছে হোদাকার, আর হাতটা এখনো ঘামছে। সে কি আজ খুনি হতে যাচ্ছিল? পিস্তলটা সে সেখানেই ফেলে দিল। এসব বিপদের সঙ্গী আর তার দরকার নেই। ক্লান্তি আর উত্তেজনার মাঝে তারা কথা বলতে শুরু করলো। মেয়েটার নাম হিনা। হোদাকা এতদিন যা ভেবেছিল তা পুরোপুরি ভুল ছিল। হিনা কারোর জোরের শিকার ছিল না। সে আসলে নতুন কাজের খোঁজ করছিল, কারণ ফাস্টফুডের চাকরিটা সে হারিয়েছে। এটা শুনে হোদাকার অপরাধবোধ আরও বেড়ে গেল। সে তো মেয়েটার উপকারের বদলে ঝামেলাই বাড়িয়ে দিল। হিনা হোদাকার অসহায়ত্ব বুঝতে পারল। টোকিওতে আসা এই ঘরছাড়া ছেলেটার দিকে তাকিয়ে সে একটু মুচকি হাসলো। মেয়েটা আকাশের দিকে চেয়ে বলল, টোকিওতে এলে অথচ বৃষ্টিতে ভিজেই শেষ হয়ে যাচ্ছ, চলো আমার সাথে, তোমাকে একটা জায়গা দেখাই। হোদাকা অবাক হয়ে তাকিয়ে রইল। এই অচেনা শহর, হিনা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো এক জাদুর আশ্রয়ে নাকি অন্য কোনো ঠিকানায়? কৌতূহল আর অনিশ্চয়তা নিয়ে সে হিনার পিছু নিল। টোকিওর এই বৃষ্টির দিনে এক নতুন সম্পর্কের সূত্রপাত হতে যাচ্ছে, যার রেশ হয়তো হোদাকার পুরো জীবনটাই এবার বদলে দেবে। পুরনো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হিনা তাকে ছাদের ওপর নিয়ে এলো। জায়গাটা একদম নির্জন, মনে হয় বছরের পর বছর কেউ এদিকে পা রাখেনি। হোদাকা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলো,
এই ঝুম বৃষ্টির মধ্যে আমাকে এখানে আনলে কেন, আর আকাশ পরিষ্কার হওয়ার কথা বলছো কেন? হিনা কোনো উত্তর দিল না। সে শুধু তার ডাগর চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। চারিদিকে মেঘের গর্জন আর বৃষ্টির অঝোর ধারা। হঠাৎ হিনা তার দুই হাত একসাথে জোর করে যেন কোনো মন্ত্র পড়ছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। বৃষ্টির ফোঁটাগুলো যেন উল্টো দিকে ছুটতে শুরু করলো। মেঘের ঘন আস্তরণ চিরে ঠিক মাঝখান থেকে একটা অদ্ভুত ফাঁক তৈরি হলো, আর সেই ফাঁকা দিয়ে এলো ঝলক সোনালি রোদ, যা এসে পড়লো সরাসরি ছাদের ওপর। চারপাশটা মুহূর্তেই উজ্জ্বল আলোয় ভরে গেল। হোদাকা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সে তার চোখের সামনে কি দেখছে? এই মেয়েটা কি সত্যি আকাশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে? হিনা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল, ঠিক যেন কোনো দেবদূতের হাসি। হোদাকার মনে হলো যদিও তাদের পরিচয়টা খুব একটা ভালোভাবে হয়নি, কিন্তু এই মুহূর্তটা তার জীবনের সেরা একটা সূচনার মতো। সে বুঝে গেল এই মেয়েটা সাধারণ কেউ নয়, সে সত্যি সূর্যকন্যা। এদিকে টোকিওর মানুষ তখন এক আজব ঘটনার সাক্ষী হচ্ছে। আকাশে বৃষ্টির ফোঁটাগুলো অদ্ভুতভাবে মাছের আকৃতি ধারণ করে ভাসছে। শহরের মাঝখানে এমন বৃষ্টিধারা আগে কখনো কেউ দেখেনি। যদিও এসব রহস্যময় ঘটনার পেছনের আসল রহস্যটা কি তা সাধারণ মানুষের কাছে অজানা, তবে বৃষ্টির প্রকোপ কমছে না। আকাশ তার নিজের খেয়াল খুশি মতোই চলছে। এই ঘটনার পর হোদাকা হিনার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলো। তাদের জীবনের গল্পটা কেমন যেন মিলে যায়। হিনার বয়স 18-র কাছাকাছি, হোদাকার চেয়ে মাত্র 2 বছরের বড়। সে থাকে শহরের এক সরু গলির ছোট্ট একটা ঘরে তার ছোট্ট ভাই নাগির সাথে। এই শহরের নিষ্ঠুর পৃথিবীতে দুই ভাই বোনের বেঁচে থাকার লড়াইটা মোটেও সহজ ছিল না। নাগি বয়সে ছোট হলেও বেশ চটপটে, এক কথায় বলতে গেলে ছোটখাটো শয়তান। হিনাকেও এই বয়সে এসে শহরের যান্ত্রিক জীবনে টিকে থাকার জন্য হিমশিম খেতে হচ্ছে। হিনা এবং তার ভাইকে দেখে হোদাকার খুব মায়া হলো। সে ঠিক করলো হিনার পাশে তাকে দাঁড়াতে হবে। ঠিক তখনই তার মাথায় এলো একটা বুদ্ধি। সেই ছাদে ঘটা অলৌকিক ঘটনার কথা ভাবলো সে। যদি হিনা সত্যি আকাশ পরিষ্কার করে দিতে পারে, তবে টোকিওর শহরে এমন মানুষের অভাব নেই যারা নিজেদের বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য একটুখানি রোদ চায়। সে ঠিক করলো ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুলবে যেখানে হিনার এই অদ্ভুত ক্ষমতার কথা প্রচার করবে। হোদাকার বিশ্বাস এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি হিনা এই ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তবে হয়তো তাদের আর্থিক কষ্টটাও দূর হবে। ওয়েবসাইটটা চালু করার কয়েক মুহূর্তের মধ্যেই একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করলো। প্রথম ক্লায়েন্ট হিসেবে হাজির হলো এক ব্যবসায়ী। আসলে সে তার দোকানের বিক্রি বাড়ানোর জন্য একটু রোদ চেয়েছিল, তবে মনে মনে সেও খুব একটা বিশ্বাস করতে পারছিল না যে এই বাচ্চাগুলো সত্যি বৃষ্টি থামাতে পারবে। এক প্রকার শখের বশেই সে তাদের ভাড়া করেছিল। পরদিন নির্দিষ্ট জায়গায় হোদাকা, হিনা আর নাগি পৌঁছালো। হিনা যখন হাত জোর করে প্রার্থনা শুরু করলো, তখনও আকাশ কুচকুচে কালো। অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু কোনো পরিবর্তন নেই। ব্যবসায়ীদের মনে সন্দেহ দানা বাঁধলো। সে উল্টো ওদের ওপর করুণা করতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অলৌকিক এক ঘটনা। মেঘের বুক চিরে এক ঝলক সোনালি আলো ঠিকরে পড়লো সেখানে। চারপাশটা মুহূর্তের মধ্যেই ধুয়ে গেল স্নিগ্ধ রোদে। ব্যবসায়ী তো অবাক, নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না। হিনা সত্যি করে দেখিয়েছে। এই প্রথম তাদের কাজে সাফল্য এলো, আর সেই সাথে হাতে এলো প্রথম উপার্জন, যা তাদের আনন্দের সীমা বাড়িয়ে দিল। এরপর থেকেই শুরু হলো আসল খেলা। সূর্যকন্যার কথা টোকিওর শহরের দাবানলের মতো ছড়িয়ে পড়লো। একের পর এক কাজের অর্ডার আসতে শুরু করলো। এক একজনের চাহিদাও এক এক রকম। কারো বিয়ের দিনটা রোদ ঝলমলে চাই, কেউ আবার পরিষ্কার আকাশে রাতের তারা দেখতে চায়, কেউ বা তাদের ক্রীড়া প্রতিযোগিতার জন্য ভালো আবহাওয়া খুঁজছে। বৃষ্টির কারণে টোকিওবাসীরা এমনিতে হাঁপিয়ে উঠেছিল। মাসের পর মাস আকাশটা মেঘে ঢাকা ছিল। তাই হিনার এই জাদুকরী স্পর্শ সবার কাছে তখন স্বর্গের আশীর্বাদ মনে হলো। হিনা তার সাধ্যমতো সবার প্রার্থনা পূরণ করে যেতে লাগলো। যদিও এই রোদ বা মেঘ কাটানোটা ছিল সাময়িক, কিন্তু মানুষের কাছে কয়েক ঘন্টার এই সোনালি রোদই ছিল পরম তৃপ্তি। এমনকি শহরের সবচেয়ে বড় ইভেন্ট নিউ ইয়ার প্রদর্শনীতেও হিনা বিশেষ আমন্ত্রিত ছিল। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর হিনা তাদের নিরাশ করল না। দুই হাত এক জোর করে পলক ফেলতেই মেঘের পর্দা সরে গিয়ে পরিষ্কার আকাশ হাসি মুখে ধরা দিল। আতশবাজির ঝলকানি আর আকাশের স্নিগ্ধতার এক অদ্ভুত মিতালি দেখল টোকিওবাসী। আতশবাজির রঙিন ছটায় যখন পুরো আকাশ ছেয়ে গেল, হোদাকা তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হিনার দিকে। সে ভাবছিল এ বিশাল আকাশটা নিজে অতটা সুন্দর নয় যতটা সুন্দর দেখাচ্ছে হিনার ওই নিষ্পাপ হাসিটা। হিনার হাসিতেই যেন রোদের আসল তেজ লুকিয়ে আছে। হোদাকার কাছে আকাশটা এখন আর শুধু মেঘ বা রোদ নয়, আকাশটা এখন হিনা, যার স্পর্শে এই বিষণ্ণ শহরটাও আবারও প্রাণ ফিরে পেয়েছে। এই প্রথম সে উপলব্ধি করল
হিনা কেবল একজন সাধারণ কিশোরী নয়, বরং তার অস্তিত্বই যেন টোকিওর এই বিষণ্ণতাকে মুছে ফেলার একমাত্র চাবিকাঠি। তার মনের ভেতর এক নতুন অনুভূতির ঢেউ খেলছে, যাকে সে ভাষায় প্রকাশ করতে পারছে না। শহরের জীবনযাত্রা চলছে আপন গতিতে, বাইরের অঝোর বৃষ্টিও থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এদিকে নাতসুমি নিজের কাজের প্রয়োজনে হিনার রহস্যের গভীরে ডুব দিতে শুরু করলো। সে এমন এক প্রাচীন দেয়াল চিত্রের খোঁজ পেল, যা শত শত বছরের পুরনো। সেই চিত্রলিপিতেই খোদাই করা আছে টোকিওতে ঘটে যাওয়া আবহাওয়ার পরিবর্তনের সেই আদি রহস্য। আসলে এখন যা ঘটছে তা নতুন কিছু নয়, বরং এটি পৃথিবীর এক প্রাচীন চক্র। আমরা মানুষেরা তো মাত্র কয়েকশো বছর হলো ইতিহাস লিখছি, এই বিশাল পৃথিবীর লক্ষ বছরের রহস্য আমাদের জানার বাইরে। সেই দেয়াল চিত্রে দেখা গেল বৃষ্টির কন্যা বা সূর্যকন্যার কাহিনী। বহু যুগ ধরেই সেটা চলে আসছে। এক বিশেষ শক্তির মানুষ যারা আকাশ আর পৃথিবীর মধ্যে সেতু বন্ধন তৈরি করে। তারা মানুষের প্রার্থনাকে আকাশের কাছে পৌঁছে দেয়, যাতে পৃথিবী তার ভারসাম্য বজায় রাখতে পারে। কিন্তু সেই নথিতে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য নাতসুমির চোখে পড়ল। এই অলৌকিক ক্ষমতার অধিকারীদের ভাগ্যে কি লেখা থাকে সেটা কল্পনা করতেই গা শিউরে ওঠে। এদিকে হিনা তার সূর্যকন্যার কাজ চালিয়ে যাচ্ছে। এক বয়স্ক দাদি আর তার নাতনি তাদের কাছে এলো। তারা চায় কোনো এক বিশেষ অনুষ্ঠানের দিন আকাশটা যেন পরিষ্কার থাকে। হিনা 18 বছরে পা দিচ্ছে। এই দিনটা তার জীবনের অন্যতম মাইল ফলক। হিনার আসন্ন জন্মদিনের জন্য একটা উপহার কিনতে হোদাকা দোকানে দোকানে ঘুরে 3 ঘন্টার বেশি সময় ব্যয় করলো। তার পকেটে কিছু বেশি টাকা নেই, তাই খুব বেশি দামি জিনিস সে কিনতে পারলো না, কিন্তু তার আন্তরিকতায় কোনো কমতি ছিল না। সে শুধু আশা করছিল হিনা যেন তার দেওয়া ছোট্ট উপহারটাতেই খুশি হয়। হৃদয়ে একরাশ উত্তেজনা আর ভয় নিয়ে সে হিনার জন্মদিনের সকালটার জন্য অপেক্ষা করতে লাগলো। হোদাকা সেদিন হিনার জন্মদিনের দিনটা আরও স্পেশাল করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্যরকমই ছিল। সেদিন তাদের কাজ ছিল খোদ সুগার জন্য। সুগার ছোট মেয়েটি, যাকে সে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে কাছে পায়নি, আজ তাকে দেখার সুযোগ হয়েছে। সুগা তার মেয়েকে নিয়ে উজ্জ্বল আকাশের দিকে দারুণ সময় কাটালো, আর হোদাকা আর হিনা দূর থেকে সেই সুন্দর মুহূর্তটার সাক্ষী হলো। সবকিছু মিটে যাওয়ার পর বিকেলের দিকে হোদাকা হিনাকে তার বাসার দিকে এগিয়ে দিচ্ছিল, কিন্তু বড় রাস্তার কাছাকাছি পৌঁছাতেই হিনার চারপাশের পরিবেশটা আচমকা বদলে গেল। বাতাসের গতিবেগ অস্বাভাবিক বেড়ে গেল, আর সেই বাতাস হিনাকে যেন শূন্যের দিকে টানতে লাগলো। হোদাকা হতভম্ব হয়ে দেখল হিনার শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করেছে, ঠিক যেন বৃষ্টির ফোঁটার মতো। একসময় হিনা বাতাসের সাথে মিশে যাওয়ার মতো অস্পষ্ট হয়ে পড়ল। ঠিক কি হচ্ছে এটা? হিনা কি হারিয়ে যাচ্ছে? এরপরে হিনা হোদাকাকে তার জীবনের সবচেয়ে বড় এবং করুণ রহস্যটা খুলে বলল। বছরখানেক আগের কথা। হিনা তখনও সাধারণ এক কিশোরী। তার মা তখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর বাইরে টোকিওতে অঝরে বৃষ্টি হচ্ছিল। হিনা শুধু চেয়েছিল আকাশটা যদি একবার পরিষ্কার হয়, হয়তো তার মায়ের কষ্টটা একটু কমতো। হাসপাতালে বসে আকাশ দেখতে দেখতে সে পাশের এক পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে অদ্ভুত এক আলোর ঝলকানি দেখতে পায়। কোনো কিছু না ভেবেই সে সেখানে ছুটে যায়। সেখানে এক প্রাচীন মন্দিরের দরজায় দাঁড়িয়ে সে তার মায়ের সুস্থতার জন্য প্রাণ ভরে প্রার্থনা করল। চোখ খোলার পর হিনা নিজেকে আবিষ্কার করল মেঘের অনেক উপরে, এক অদ্ভুত জগতে, যেখানে মাছের মতো দেখতে মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল। স্বপ্ন নাকি সত্যি সেটা বোঝার আগেই সে নিজেকে আবারও সেই মন্দিরের দরজায় খুঁজে পেল। আর তখন আকাশ ছিল একদম পরিষ্কার নীল। সেদিনই সে বুঝেছিল সে এক অলৌকিক শক্তির অধিকারী হয়ে গেছে, কিন্তু সেই শক্তির দাম তাকে দিতে হয়েছিল খুব চড়া। তার মা সেদিনই মারা যান, আর এরপর থেকে টোকিওতে বৃষ্টি যেন থামার নামই নেয়নি। আর তখন পুলিশের কড়া কড়া প্রশ্ন আর দরজায় টোকা সব মিলিয়ে পরিস্থিতি মুহূর্তে হাতের বাইরে চলে গেল। পুলিশ হিনা আর নাগিকে খুঁজতে এসেছে, আর তার চেয়েও বড় কথা, হোদাকাকে ধরতেই তারা মরিয়া। সেই পাবলিক প্লেসে পিস্তল চালানোর পর থেকে হোদাকা এখন টোকিও পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধী। পুলিশ অফিসারেরা হিনাকে চেপে ধরল। হোদাকার কোনো হদিশ সে জানে কি না, কিন্তু হিনা অটল। সে সাফ জানিয়ে দিল হোদাকাকে সে চেনে না। পুলিশ শুধু হোদাকাকে খুঁজছে না, তারা হিনার ব্যাকগ্রাউন্ড চেক করেছে। হিনার মা নেই, তার বাবাও তাদের খবর রাখে না। আইন অনুযায়ী হিনা আর নাগির মতো অল্প বয়সীদের এভাবে একা থাকার কোনো অধিকার নেই। যে কোনো এতিমখানার দায়িত্বে তাদেরকে থাকতে হবে। কালই সমাজসেবা বিভাগ বা চাইল্ড প্রোটেকশন সার্ভিসের কর্মকর্তারা এসে তাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেবে। ঠিক সেই মুহূর্তে হোদাকার ফোনে সুগার কল এলো। সুগার কণ্ঠে কোনো মায়া নেই, কেবল বাস্তবতা। সে হোদাকাকে কিছু টাকা দিয়ে পরিষ্কার বলে দিল, তোকে এখান থেকে এখনই সরে পড়তে হবে। পুলিশ আমার পেছনেও লেগেছে। হোদাকা সুগার কথা বুঝতে পারল। সুগা তার নিজের জীবন বাঁচাতে হোদাকার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলল। হোদাকা ফিরে এলো হিনার কাছে। দুজনের চোখে তখন জল। হোদাকা হিনার হাত ধরে দৃঢ় স্বরে বলল,
হিনা, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু আমরা তো অন্তত একসাথে থাকতে পারবো। হিনা আর নাগি রাজি হলো। ব্যাগ গুছিয়ে তারা বেরিয়ে পড়ল গন্তব্যহীন এক যাত্রায়। কিন্তু শহরের অবস্থা তখন আরও ভয়াবহ। বৃষ্টি যেন উন্মাদ হয়ে উঠেছে, চারিদিকে বন্যার পূর্বাভাস। ট্রেন সার্ভিস বন্ধ, যেন টোকিও শহরটাই ডুবে যাওয়ার অপেক্ষায়। তারা মাইলের পর মাইল হেঁটে অসংখ্য হোটেলে হানা দিল, কিন্তু পরিচয়পত্র আর অভিভাবকহীন বাচ্চাদের দেখে কেউ তাদের এক রাতের জন্য আশ্রয় দিল না। তুষারপাত শুরু হলো অস্বাভাবিক। অসময়ের এই তুষারপাতে শহরটা যেন জমে যেতে লাগলো। হোদাকা আকাশের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই যে আবহাওয়া বদলে যাচ্ছে, এর পেছনে কোনো ভৌগোলিক কারণ নেই। হিনার মন এখন যে তীব্র কষ্টে আর বিষাদে ভরা, সেই বিষাদই যেন আকাশের মেঘে মেঘে ঝরছে। হিনা কাঁদছে, তাই আকাশও কাঁদছে, হয়তো বরফ হয়ে। প্রকৃতি এখন হিনার মনের আয়না হয়ে দাঁড়িয়েছে। তারা তিনজন কোনো মতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক কোণে আশ্রয় নিল। কিন্তু তখন পুলিশ আর গোয়েন্দা কর্মকর্তারা অবশেষে তাদের হন্যে হয়ে খুঁজে বের করেই ফেলে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, তখন হিনা তার শেষ শক্তিটুকু দিয়ে আকাশপানে হাত জোর করে প্রার্থনা শুরু করলো। হঠাৎ আকাশের বুক চিরে এক বিশাল বজ্রপাতের ঝলকানি নেমে আসে। চারিদিকে আগুনের শিখা আর ধোঁয়ায় এক বিভীষিকাময় পরিস্থিতির তৈরি হয়। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হোদাকা, হিনা আর নাগি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ হাড় কাঁপানো ঠান্ডায় আর ভয়ে দৌড়ানোর পর অবশেষে তাদের চোখে পড়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক বিশাল আভিজাত হোটেলের সাইনবোর্ড। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে, পরিচয়পত্রের বালাই ছাড়াই তারা সেখানে ঢুকে পড়ল। বাহিরের সেই হিমশীতল নরক আর অমানবিক তাড়া খাওয়ার পর এই হোটেলের ঝকঝকে রুমটা তাদের কাছে স্বর্গের মতোই মনে হতে লাগলো। তিনজনেরই মনে তখন আর কোনো দুশ্চিন্তা নেই। আগামীকাল কি হবে, পুলিশ কোথায় খুঁজছে, বা তাদের ভবিষ্যৎ কি, এসবের বালাই ভুলে তারা যেন এক অদ্ভুত ঘোরগ্রস্ত আনন্দে মেতে উঠল। প্রচুর খাবার, উষ্ণ বিছানা আর একে অপরের সঙ্গ তাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। হোদাকা আপন মনে ভাবছিল, যদি জীবনটা ঠিক এভাবে অনন্তকাল চলতে পারত। রাত গভীর হয়ে যাওয়ার সাথে সাথে যখন সবাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, তখন হোদাকা তার জমানো সেই ছোট্ট উপহারের বক্সটা হিনার দিকে বাড়িয়ে দিল। হিনা যখন প্যাকেটটা খুলে ভেতরে থাকা সেই রূপালী আংটিটা দেখল, তার চোখে তখন আনন্দ অশ্রু। ঠিক সেই মুহূর্তেই হিনা এক অদ্ভুত ম্লান হাসি হেসে জিজ্ঞাসা করল, হোদাকা, তুমি কি সত্যি চাও এই বৃষ্টি চিরতরে বন্ধ হয়ে যাক? তার কণ্ঠে অদ্ভুত এক বিষণ্ণতা আর শূন্যতা। কথাটা শেষ করতেই হিনার শরীর থেকে ধোঁয়া বা বাষ্পের মতো কিছু একটা নির্গত হতে শুরু করলো। হোদাকা ভয়ে জমে গেল। হিনার শরীর আগের চেয়েও বেশি স্বচ্ছ আর জলীয় হয়ে গেছে। যতবার সে আকাশ পরিষ্কার করার প্রার্থনা করে, ততবার তার শরীরের একটা অংশ যেন অদৃশ্য হয়ে যেতে থাকে। হিনা তার ভাগ্যের করুণ সত্যটা মেনে নিয়েছে। সে জানে এই আকাশের নিয়ম বড়ই অদ্ভুত। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সূর্যকন্যাদের একসময় প্রকৃতির সাথে মিশে যেতে হয়। সে এক বলি প্রদত্ত জীবন। কিন্তু হোদাকা সেটা মানতে নারাজ। সে চিৎকার করে বলল, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমরা দুজনে একসাথেই থাকবো। পৃথিবীর নিয়ম বা ভাগ্যে লেখা আমি মানি না। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে সেই রাতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হোদাকার স্বপ্নে দেখা দিল এক বিভীষিকাময় দৃশ্য। সে দেখল হিনা বৃষ্টির ধারার বিপরীতে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। মেঘের রাজ্য ছাড়িয়ে সে পৌঁছে গেল সেই রহস্যময় দ্বীপটিতে, যেখানে মাছের মতো দেখতে মেঘগুলো সাঁতার কাটছে। জায়গাটি দেখতে অপার্থিব, সৌন্দর্যের আধার হলেও হিনার মুখ ছিল বিষাদে কালো। সে সেই মেঘের উপরে একা দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সব মায়া ত্যাগ করে সে এক চিরস্থায়ী নিঃসঙ্গতার জগতে পা রেখেছে। হোদাকা তার স্বপ্নে হিনার দিকে হাত বাড়ালো, কিন্তু হিনা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অসীম নীলিমার মাঝে। হোদাকার ঘুম ভেঙে গেল এক আর্তনাদে। স্বপ্নটা ছিল এতটাই জীবন্ত যে বাস্তব আর স্বপ্নের সীমানা অস্পষ্ট হয়ে গেল। কিন্তু বিছানার পাশে তাকিয়ে সে এক ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হলো। হিনা সেখানে নেই। ঘরটি যেন এক দীর্ঘ নীরবতার শূন্যতায় ডুবে আছে। সে কোথায় গেল? কোনো চিহ্ন নেই, কোনো বার্তা নেই, এমনকি বৃষ্টির শব্দ আর শোনা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই হোটেলের দরজায় একটা শব্দ পাওয়া গেল। পুলিশের বুটের শব্দ আর ভারী গলার নির্দেশনায় চারপাশটা মুহূর্তে কোলাহলপূর্ণ হয়ে উঠল। পুলিশ তাকে খুঁজে পেয়েছে, আর এবার পালানোর কোনো পথ নেই। নাগি আর হোদাকাকে হাতকড়া পরিয়ে নিচে টেনে আনা হলো। বাহিরে বেরিয়ে আসার পর হোদাকাই স্তব্ধ হয়ে গেল। টোকিওর আকাশটা আজ এক অবিশ্বাস্য নীল হয়ে গেছে। গতকালকের সেই উন্মত্ত ঝড়ের কোনো চিহ্নই নেই। আকাশ জুড়ে এক প্রবল রোদের ঝলকানি, যেন গ্রীষ্মের তপ্ত সূর্য সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। মানুষজন রাস্তায় নেমে এসেছে, আকাশ পরিষ্কার হওয়ার আনন্দে আত্মহারা সবাই। কিন্তু হোদাকার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল মেঘের ফাটল থেকে এক ছোট্ট বস্তু খসে পড়ছে। ভালো করে তাকিয়ে দেখে সেটা তার দেওয়া সেই রূপালী আংটিটা। সে তৎক্ষণাৎ বুঝে গেল হিনা তার বলিদান দিয়ে ফেলেছে। সে আকাশের সাথে মিশে গেছে।
হোদাকা অসংলগ্ন হয়ে চিৎকার করতে লাগলো, পুলিশকে বোঝানোর চেষ্টা করলো হিনা কোনো সাধারণ মেয়ে নয়, সে এই আকাশকে শান্ত করেছে। কিন্তু পুলিশ অফিসারেরা কি এসব শুনবে? তারা হোদাকাকে এক পাগল আর অপরাধী ছাড়া আর কিছু মানতে পারছে না। পুলিশের ভ্যানে বসে জানতে পারলো হিনার বয়স মাত্র 15 বছর, অথচ সে কতটা পরিপক্ক, কতটা আত্মত্যাগী ছিল। সে তার মায়ের মৃত্যুর পর একাই জীবন টেনেছে, এমনকি নিজের কথা না ভেবে সবার মুখে হাসি ফোটাতে গিয়ে সে আজ নিজেই হারিয়ে গেল। মূলত বিষয়টা হলো হিনার এই মানসিক অবগতির ফলেই টোকিও শহরে এই ভয়াবহ দুর্যোগটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। সে আর কতদিনই বা এই বিষয়গুলো সহ্য করতে পারত। তাই অবশেষে যখন হোদাকা তাকে বলেছিল যে সে আকাশটা পরিষ্কার দেখতে চায়, তখন তার সবথেকে কাছের মানুষটার জন্য সে নিজের বলি দিতে রাজি হয়ে গেল। কিন্তু হোদাকার কথা না, এমনটা হতে দেওয়া যায় না। হোদাকার শিরা উপশিরায় তখন রক্ত টকবক করছিল। সে হঠাৎ এক প্রচণ্ড ধাক্কায় পুলিশ অফিসারকে সরিয়ে দিয়ে ভ্যানের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ল। পুলিশের তারা উপেক্ষা করে সে পাগলের মতো ছুটতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে নাতসুমির মোটর সাইকেলটা যেন কোনো এক জাদুর মতো তার সামনে এসে দাঁড়ালো। উঠে পড়ো তাড়াতাড়ি! নাতসুমির চিৎকার শোনার সাথে সাথেই হোদাকা লাফিয়ে উঠল বাইকে। তাদের গন্তব্য সেই পুরনো পরিত্যক্ত বিল্ডিং, যেখানে হিনার সাথে তার প্রথম অলৌকিক অভিজ্ঞতার সে সাক্ষী হয়েছিল। এদিকে নাগিও তার নিজস্ব কায়দায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল। সবাই এখন হিনার খোঁজে হন্যে হয়ে উঠছে। কিন্তু ততক্ষণে সুগার দপ্তরে পুলিশের একটা দল পৌঁছে গিয়েছে। সুগা দাঁড়িয়ে আছে উদাসীন ভঙ্গিতে। পুলিশ তাকে জেরা করছে হিনার নিখোঁজ হওয়া নিয়ে। সুগার মুখে তখন কোনো উত্তর নেই। সে বুঝতে পারছে যে তার মেয়ে কিংবা হোদাকা কেউই এখন আর সাধারণ কোনো নিয়মের মধ্যে নেই। প্রকৃতি এই নিষ্ঠুর খেলায় সবাই এখন একে অপরের থেকে বিচ্ছিন্ন, শুধু হোদাকা ছাড়া, যে হিনার অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য মৃত্যুকেও আপন করতে প্রস্তুত। তখন সুগা তার অফিসের চেয়ারে বসে বলল, ওই ছেলেটা পুরোপুরি পাগল, একটা মেয়ের জন্য শহরের অর্ধেকটা তছনছ করে দিচ্ছে। এ কি আর হয়? পুলিশের গোয়েন্দারা যখন তাদের কঠোর অনুসন্ধানের কথা বলছিল, সুগা বাইরের দিক থেকে পাথরের মতো শক্ত হয়ে থাকলেও তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে নিজের অতীতের কথা ভুলে যায়নি। সে জানে ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কতটা মরিয়া হতে পারে। তার হৃদয়ের গভীর থেকে এক চাপা হাহাকার তাকে অস্থির করে তুলল। তবুও সে নিজেকে সামলে নিল। এদিকে নাতসুমি তার বাইক থামিয়ে হোদাকাকে এক নির্জন রেল লাইনের পাশে নামিয়ে দিল। বলল, এর চেয়ে বেশি দূরে আমি আর যেতে পারবো না হোদাকা, পরের পথটা তোমাকেই খুঁজে নিতে হবে। নিজের উপর বিশ্বাস হারিও না। মেয়েটা বিদায় জানিয়ে চলে গেল। হোদাকা তার চোখের দিকে তাকাতে পারেনি, শুধু এক দৌড় শুরু করলো ট্র্যাকের উপর দিয়ে। খোলা আকাশের নিচে তার ফুসফুস তখন আগুনের মতো জ্বলছে, সারা শরীর শ্রান্তিতে অবশ, কিন্তু মনের ভেতর তখন একটাই জেদ, হিনাকে ফিরিয়ে আনতে হবে। টোকিওর এই নিষ্ঠুর স্বার্থপর শহরে হিনা ছাড়া তার কোনো সম্বল নেই। সে চিৎকার করে কাঁদছিল। সেই কান্নার সুর হয়তো মেঘের গর্জনের সাথে মিশে উপরের ওই আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। পরিত্যক্ত সেই জরাজীর্ণ বিল্ডিংয়ের নিচে পৌঁছাতেই হোদাকা হোঁচট খেল। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে পুলিশের বাহিনী, আর তার ঠিক সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে সুগা। সুগা শান্ত কণ্ঠে বলল, হোদাকা, এসব পাগলামি বন্ধ কর। তুই কি বুঝতে পারছিস না কি করছিস? ভুল জায়গায় ভুল সময়ে দাঁড়িয়ে আছিস তুই। আমি চাই না তুই নিজের জীবনটা বরবাদ করিস। আত্মসমর্পণ কর, এখনো সময় আছে। মূলত পুরো বিষয়টাই পুলিশের একটা ভুল বোঝাবুঝি, যেহেতু তার কাছ থেকে বন্দুকের সেই ঘটনার পর পুলিশ তাকে খুঁজতে শুরু করেছিল, আর তাকে খুঁজে পাওয়ার পর যত এত ঝামেলা হয়ে গেল, তাই এখন তার অপরাধটাও বড় চোখে দেখা হচ্ছে। কিন্তু হোদাকার কাছে সুগার সেই উপদেশ তখন বাতাসের গর্জনের চেয়েও তুচ্ছ। হোদাকা ঝাঁপিয়ে পড়ে তার পুরনো পিস্তলটি তুলে নিল, যেটা কয়েকদিন আগেই সে এখানে ফেলে রেখে গিয়েছিল। সে আকাশের দিকে তাক করে গুলি ছুড়ল। এক বিকট শব্দে থমকে গেল চারপাশ। পুলিশ তাকে ঘিরে ধরল। তাদের চোখে তখন হোদাকা কেবলই এক বিপজ্জনক অপরাধী। পুলিশের কাছে এটা কোনো আবেগের লড়াই নয়, এটা নিছক আইন শৃঙ্খলার প্রশ্ন। হোদাকা আর্তনাদ করে বলল, আমি শুধু তাকে বাঁচাতে চাই, আমি শুধু তাকে শেষবারের মতো একবার দেখতে চাই। কেন তোমরা সবাই আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছ? পিস্তলটা সে ছুঁড়ে ফেলে দিল। তার কিচ্ছু করার নেই, নেই কোনো অস্ত্র, নেই কোনো সুরক্ষা। সে যখন আবার দৌড়াতে শুরু করলো, পুলিশ তখন তাকে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলতে চাইল। ঠিক তখনই ঘটল নাটকীয় সেই পরিবর্তন। সুগা আচমকা নিজের জ্যাকেট খুলে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই শান্ত উদাসীন সুগা আজ তার জীবনের ঝুঁকি নিয়ে হোদাকাকে পথ করে দিচ্ছে। আচমকা নাগিও ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। হোদাকা, আমার দিদিকে ফিরে আনতেই হবে তোমাকে, এটাই আমার শেষ অনুরোধ। নাগির এই কথা হোদাকার মনে এক নতুন জোয়ার নিয়ে এলো। সে এখন আর একা নয়, সুগা আর নাগি দুজনে মিলে পুলিশকে ব্যস্ত রেখে তার জন্য আকাশ পরিষ্কার করে দিচ্ছে। হোদাকা আর পেছনে তাকালো না। সে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পাগলের মতো সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। তার পায়ের তলায় মাটি কাঁপছে। প্রতিটি পদক্ষেপ যেন তার হিনার কাছে পৌঁছানোর এক নতুন লড়াই। অবশেষে সে যখন ছাদের সেই পুরনো মন্দিরের তোরণের সামনে গিয়ে দাঁড়ালো, তার সারা শরীর তখন
এখন কাঁপছে। মন্দিরের তোরণ পার হতেই হোদাকার চারপাশের জগৎটা যেন হঠাৎ করে দুমড়ে মুচড়ে গেল। পৃথিবীর আকাশ বাতাস সবকিছু হারিয়ে গিয়ে সে নিজেকে আবিষ্কার করলো এক অকল্পনীয় উচ্চতায়। ধরণী তার পায়ের নিচে এক বিন্দুর মতো ছোট, সে আর ছাদের উপর নেই, সে ভাসছে মেঘের রাজ্যে। মাথার উপর এক বিশাল অতিকায় ড্রাগনের মতো আকৃতি মায়াবী সত্তা সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে, তার গর্জন যেন পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে। হোদাকার চোখের সামনে সেই রহস্যময় মাছের মতো দেখতে জলকণাগুলো পথ দেখাচ্ছে তাকে, যেন তারা এক মায়াবী জগতের প্রহরী। সামনেই সেই মেঘের দ্বীপ, আর সেই দ্বীপের একেবারে শেষ প্রান্তে শূন্যতার ঠিক কিনারায় বসে আছে হিনা। সে যেন পৃথিবীর মায়া ত্যাগ করে এক অনন্ত নির্জনতার প্রতীক্ষায়। হোদাকা তার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠল, হিনা, আমি এসেছি। তার ডাক শুনে হিনা চোখ খুলল, বিষাদ আর বিস্ময়ে মাখা সেই চোখের চাহনি। হোদাকা কোনো দ্বিধা না করে আকাশের সেই তীব্র বায়ুপ্রবাহ চিরে ঝাঁপিয়ে পড়ল হিনার দিকে। হিনা মুহূর্তের জন্য ভাবল না, সে ঝাঁপ দিল সেই অসীম শূন্যতায়। তাদের দুজনের হাত একে অপরকে খোঁজার জন্য ছটফট করছিল, আর ঠিক সেই মহেন্দ্রক্ষণে তাদের আঙুলগুলো একে অপরের সাথে শক্ত করে জড়িয়ে গেল। উপর থেকে নিচে পড়ার সময় বাতাসের ঝাপটায় তারা বারবার ছিটকে যাচ্ছিল। হোদাকা চিৎকার করে বলল, হিনা, আমার সাথে পৃথিবীতে চলো। আমরা যদি আর কখনো নীল আকাশ নাও দেখি তাতেও কিছু যায় আসে না। টোকিওর আবহাওয়া যেমনই হোক, আমার কাছে সেটাই সেরা, যেখানে তুমি থাকবে। হিনা কাঁদছিল, কিন্তু তার চোখে এখন এক অদ্ভুত সংকল্প। সে বুঝতে পারল প্রকৃতির নিয়ম ভাঙার সাহস কেবল এই মানুষটারই আছে। তাদের দুজোড়া চোখ একসাথে বুজে এলো। হিনা তার সমস্ত প্রার্থনা ফিরিয়ে নিল, আর সেই ত্যাগের বিনিময়ে তারা আকাশ থেকে ঝরে পড়তে লাগলো। হঠাৎ এক কান ফাটানো শব্দে আকাশ কেঁপে উঠল, যেন এক বিশাল বজ্রপাত তাদের এই সাহসী সিদ্ধান্তকে অভিশাপ দিল। মুহূর্তের মধ্যেই সেই সোনালি রোদ, সেই নীল আকাশ সব কালো মেঘে ঢেকে গেল। টোকিওর মানুষজন যারা একটু আগে আনন্দ করছিল, তারা স্তম্ভিত হয়ে গেল কিভাবে এক পলকে সবকিছু আবারও সেই বৃষ্টিতে ডুবে গেল। ওপরের সেই আকাশে এক কিশোর আর কিশোরী তাদের ভালোবাসার বিনিময়ে চিরকালের মতো টোকিওকে বৃষ্টির অভিশাপে বন্দী করে দিয়ে এসেছে। 3 বছর কেটে গেছে, টোকিও এখনও এক জলমগ্ন শহর। সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে শহরের অনেক নিচু এলাকা চিরতরে পানির নিচে তলিয়ে গেছে, কিন্তু মানুষের জীবন তো আর থেমে থাকে না। বৃষ্টি ঝরছে তো ঝরছেই। মানুষ এখন ছাতা আর লম্বা বুট জুতো পরেই তাদের প্রতিদিনের জীবনে অভ্যস্ত করে নিয়েছে নিজেদেরকে। হোদাকা এখন স্কুলের গণ্ডি পেরিয়ে এক পরিণত যুবক। সে তার পড়াশোনা শেষ করে নিজের জীবনে স্থির হওয়ার চেষ্টা করছে। তার মনে এখনও সেই দিনটার স্মৃতি জুড়ে আছে যখন সে আকাশ থেকে হিনাকে ছিনিয়ে এনেছিল। সে জানে বাইরে এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু তাদের হৃদয়ের গভীরে এখন আর কোনো অশান্তি নেই। সে আবারও টোকিওতে ফিরেছে, ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে যেখান থেকে সে সবকিছু শুরু করেছিল। সব হারানোর পরেও প্রকৃতির এই অশেষ কান্নার মাঝেও সে জানে হিনা কোথাও না কোথাও ভালো আছে। তার সাথে সে থাকতে পারেনি কারণ সমাজ, পুলিশ এবং প্রকৃতির শৃঙ্খলা তাদেরকে একসাথে থাকতে দেবে না। তাদের এই ছোট্ট পৃথিবীটা হয়তো বদলে গেছে, কিন্তু তাদের ভালোবাসার সেই উষ্ণতা আজও টোকিওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ কয়েক বছর হিনার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। সেই সময়টুকু হোদাকার কাছে যেন এক অন্তহীন দীর্ঘশ্বাস। সেই রূপালী আংটিটা সে আজও সযত্নে আগলে রেখেছে, যেন ওটাই তার জীবনের একমাত্র নোঙ্গর। 3 বছর পর হোদাকা যখন আবার টোকিওতে পা রাখলো, তখন শহরটিকে আর চেনা যাচ্ছে না। অঝোর বৃষ্টি, অবিরাম ধারায় টোকিওর প্রায় অর্ধেকের বেশি অংশ এখন জলের নিচে। শহরের রাস্তাগুলো এখন খাল, আর অট্টালিকাগুলো যেন দ্বীপের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে হোদাকার বুকে এক তীব্র অপরাধ বোধের দানা বাঁধল। সে ভাবল, তার সেদিনকার জেদ কি তবে এই পুরো শহরটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল? তার ভালোবাসার জন্য কি লক্ষ মানুষ আজ তাদের ঘরবাড়ি হারালো? এই প্রশ্নটি তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল, যার কারণে সে হিনার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিল না। সে টোকিওতে ফিরে এসেও হিনার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, এক অজানা ভয় আর অপরাধ বোধ থেকে। শহরে ঘুরতে ঘুরতে হোদাকা একদিন সেই পরিচিত সূর্যকন্যা ওয়েবসাইটের ঠিকানায় গেল, কিন্তু গিয়ে দেখল সেই অফিসটা এখন বন্ধ। মানুষের বিশ্বাস আর চাহিদার সেই চাকা এখন আর ঘুরছে না। তবে সেখানে দেখা হলো তাজিবানা পরিবারের সেই বৃদ্ধার সাথে। তিনি আগের মতোই শান্ত স্থিতবী। তিনি কোনো অভিযোগ করেন না, বরং মেনে নিলেন যে প্রকৃতির এই পরিবর্তন নিয়তিরই এক নিষ্ঠুর খেলা। বৃদ্ধা হাসি মুখে তাকে জানালেন যে তার জীবন এখন পূর্ণ। তার নাতি বিয়ে করে সংসার পেতেছে, আর সেই বিয়ের অনুষ্ঠানে কিছু স্মৃতিচিহ্ন, একটা লাল সুতো এখনও তার হাতের কবজিতে ঝুলে আছে। তার আর কোনো ছাওয়া পাওয়া নেই। টোকিও ডুবে গেলেও তিনি তার নাতির সুখের মাঝেই শান্তি খুঁজে পেয়েছেন। নিজের মনের দোটানা কাটাতে হোদাকা এক সময় গিয়ে হাজির হলো সুগার অফিসে। সুগাকে
দেখে সে হতবাক। সেই জরাজীর্ণ অফিসের জায়গায় এক ঝলমলে পরিবেশ। সুগাও আগের চেয়ে অনেক বেশি পরিপাটি। তার চেহারা থেকে সেই বিষণ্ণতার ছায়া মুছে গেছে। সুগা এখন তার পরিবারের সাথে সুখে দিন কাটাচ্ছে। তার মেয়েও ফিরে এসেছে। সুগাকে দেখে হোদাকা বুঝতে পারল জীবন কারো জন্য থেমে থাকে না। প্রকৃতির এই অমানবিক পরিবর্তনের মাঝেও মানুষ তার নিজের মতো করে বেঁচে থাকার পথ খুঁজে নেয়। কিন্তু হোদাকার মনে তখনও গভীর শূন্যতা। হিনা কি তবে হারিয়ে গেছে সেই আকাশের কোনো এক কোণে, নাকি বৃষ্টির এই অবিরাম ধারায় সে এখনো টোকিওর কোথাও নিজেকে লুকিয়ে রেখেছে? হোদাকা যখন শহরের উঁচু কোনো জায়গা থেকে দিগন্তের দিকে তাকায়, সে দেখে আকাশ এখনো কাঁদছে, কিন্তু সেই বৃষ্টির শব্দের মাঝেও সে যেন হিনার মৃদু হাসির অনুরণন শুনতে পাচ্ছে। বৃষ্টির এই অভিশপ্ত শহরটিতে দাঁড়িয়ে হোদাকা ঠিক করলো এবার সে আর পালাবে না। সে খুঁজে বের করবে সেই মেয়েটাকে যার জন্য সে আকাশের নিয়ম ভেঙেছিল, যার জন্য সে আজীবন বৃষ্টিতে ভিজতেও রাজি ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে হাঁটতে শুরু করলো। তার পা তাকে নিয়ে এলো সেই পরিচিত চেনা রাস্তায়, যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল। হঠাৎ তার হৃদস্পন্দন থমকে গেল। রাস্তার মোড়ে ঠিক সেই জায়গাটিতে যেখানে তারা বৃষ্টির তোরে দাঁড়িয়ে থাকতো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে সেই চেনা পোশাক, হাতে কোনো ছাতা নেই। সে চোখ বন্ধ করে দুই হাত জোর করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তার চারপাশ দিয়ে ঝরে পড়ছে, কিন্তু সে যেন এক অন্য জগতের মানুষ। হোদাকা দেখল হিনার প্রতিটা প্রার্থনায় বৃষ্টির গতি যেন সামান্য কমে আসছে। মেঘের আস্তরণ হালকা হয়ে আসছে। হিনা চোখ খুলল, সেই চেনা ডাগর চোখ, সেই স্নিগ্ধ চাহনি। হিনার দৃষ্টি যখন হোদাকার চোখের ওপর স্থির হলো, সময় যেন ঠিক সেই মুহূর্তেই থমকে দাঁড়ালো। 3 বছরের দীর্ঘ ব্যবধান, এই 3 বছরে কত জল গড়িয়েছে, টোকিও কতটুকু বদলে গেছে তার কোনো হিসেব রইল না। হোদাকা হিনার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রতিটা পদক্ষেপ তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। সে বুঝে গেল এই পুনর্মিলন কোনো কাকতালীয় নয়, তারা একে অপরকে বেছে নিয়েছিল। এমনকি যদি এর বিনিময়ে পুরো পৃথিবীটা ডুবেও যায়, তাতে তাদের কোনো আফসোস নেই। পৃথিবীর মানুষ হয়তো তাদের দেখবে স্বার্থপর প্রেমিক প্রেমিকা হিসেবে, যারা নীল আকাশের বিনিময়ে শহরটাকে বৃষ্টির অতল তলে তলিয়ে দিয়েছে। কিন্তু হোদাকার কাছে এই বৃষ্টি আশীর্বাদ, কারণ এই বৃষ্টির কারণেই সে হিনাকে ফিরে পেয়েছে। আকাশের মেঘগুলো যেন এখন আর তাদের অভিশাপ দিচ্ছে না, বরং দূরে কোথাও একটা সোনালি রঙের ঝিলিক দেখা যাচ্ছে। বৃষ্টি হয়তো এখনো পড়ছে, কিন্তু আজকের এই দিনে তার গতি অনেক মৃদু, অনেক শান্ত। কোনো শব্দ নেই, কোনো দীর্ঘ কথোপকথন নেই, কেবল দুজনের হৃদয় এক গভীর মিলন। হোদাকা হিনার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সেই হাতের উষ্ণতা তাকে মনে করিয়ে দিল যে পৃথিবী হয়তো বা আগের মতো নেই, কিন্তু তাদের ভালোবাসাটা এই প্লাবিত শহরের ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়ে নতুন করে বাঁচার সাহস যোগাচ্ছে। আমরা ঠিক আছি, আমরা ভালো থাকবো। হোদাকার অস্ফুট স্বরে বেরিয়ে আসা কথাগুলো যেন বাতাসে মিশে গেল। হিনা হাসলো, সেই পুরনো সোনালি রোদের মতো মিষ্টি হাসি। টোকিওর আকাশ আজ কোনো অলৌকিক ক্ষমতার জাদুতে পরিষ্কার হয়নি, পরিষ্কার হয়েছে তাদের এই দীর্ঘ প্রতীক্ষার পর একাত্ম হওয়ার অনুভূতিতে। প্রকৃতি হয়তো তার নিজস্ব খেয়ালে শহরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ভাঙা শহরের ভিড়ে আজ তারা একে অপরকে খুঁজে পেয়েছে। আর এভাবেই শেষ হয়ে যায় অসাধারণ এই অ্যানিমে সিনেমাটা। এই অ্যানিমেটা প্রকৃতি পছন্দ করা মানুষদের জন্য একটা বেস্ট অ্যানিমে। তো আসলে তোমাদের ভালো লেগেছে কিনা একটা কমেন্ট করে জানাও। হ্যাঁ ঠিক আছে, এটা আমি মানি যে গল্পটা একটু ভিন্ন ক্যাটাগরির, আর বাকি সব টিপিক্যাল রোম্যান্টিক সিনেমার মতো না এই গল্পটা, কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে এই গল্পটা। আশা করি যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনার কাছেও বিষয়টা খুব ভালো লেগেছে। বর্ষাকাল, বৃষ্টির সাথে রিলেট করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যান। পাশাপাশি এই যে স্ক্রিনে আর একটা সিরিজ ভেসে উঠেছে, এই সিরিজটাও খুবই চমৎকার একটা সিরিজ, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।